নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ ও সুন্দর জীবনের সাথে। সুস্থ সুন্দর জীবন যদি একসাথে পেতে চান অবশ্যই ডক্টর প্লাস। আজকে দেখুন, আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো যে সবসময় আমরা যদি নিজেদের ভীষণ প্রেজেন্টেবল করে তুলতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসের দিকেও আমাদেরকে নজর দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেসিক্যালি ওপর দিক থেকে নিজেদের সুন্দর করলাম, হেয়ার, স্কিন এবং ওভারঅল কি কি ডিজিজ কন্ডিশন আছে তার দিকে খেয়াল রাখলাম, কিন্তু অনেক সময় আমরা যেটা মিস করে যাই সেটা হচ্ছে ওরাল হাইজিন আমরা কিভাবে মেনটেন করব। আর তার সাথে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখনই আমরা কারোর সাথে কথা বলছি, খুব সুন্দর একটা স্মাইল অনেক কিছুই বদলে দিতে পারে। একটা অ্যাপিয়ারেন্সে চেঞ্জ আসে, মানুষের কাছে অনেক অ্যাট্রাকটিভ করে প্রেজেন্টেবল লুকসে নিজেকে প্রেজেন্ট করা যায়। তাই দাঁতের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় ওভারলুক করে যাই, দেখা যাচ্ছে যে কোনো যখন সমস্যা হচ্ছে, পেইন হচ্ছে এবং দেখতে পাচ্ছি কোনো একটা সময় হাসি ভুলে যাচ্ছি মুখে। কেন না, কারণ মানুষের সামনে দাঁড়িয়ে আমি হয়তো একটা স্মাইলি ফেসে দাঁড়াতে চাইছি, কিন্তু চিন্তা করছি আমার দাঁত যদি বেরিয়ে যায় অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় পড়তে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাঁতে কোনো ক্যাভিটি রয়েছে, হতে পারে দাঁতের যে রং অনেকটাই হলদেটে কিংবা শেপটা ঠিক নেই, সে কারণে নিজেকে অনেকটা লুকাতে হয়। সুতরাং নিজের এই যে এক্সপ্রেশন সেগুলোকে লুকিয়ে তোলার একটা মাধ্যম হিসেবে খুঁজে নিতে হয়, কি করতে হয় না নিজেকে আড়াল করতে হয়। হাসি দিয়ে যেখানে মানুষের অনেক কিছু সমস্যার সমাধান করা যায়, নিজেকে প্রেজেন্টেবল করে তোলা যায়, সেটাকে পুরো আমরা কি করছি না আড়াল করছি। তার কারণ প্রবলেম লুকিয়ে রয়েছে আপনার মুখে। তাই আজকের যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই দাঁতের কি কি সমস্যা হতে পারে, দাঁত সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধান আমরা কি করে পেতে পারি, এবং এই বিষয়ে যিনি বিশদে বলতে পারেন অবশ্যই একজন এক্সপার্ট, যিনি ভালো করে জানেন যে দাঁতের হেলথকে কিভাবে ভালো রাখবেন। স্টুডিওতে আমাদের উপস্থিত রয়েছেন ডক্টর সুস্মিতা সরকার, বিডিএস। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। নমস্কার। এই যে আজকের সময় দাঁড়িয়ে আমরা প্রচন্ড ফাস্ট লাইফ লিড করছি, সঙ্গে আমরা জানি যে নিজেদেরকে প্রেজেন্টেবল করে তুলতে হবে। সেক্ষেত্রেও একটা অনেক বড় সমস্যা, যখন মানুষ খেতে যাচ্ছেন দেখা যাচ্ছে দাঁতটা ভীষণ সেন্সিটিভ, হ্যাঁ, খেতে পারছেন না, কিংবা কোনো কারণে দাঁতে খুব পেইন হচ্ছে, সোয়েলিং গাম অনেকটা ফুলে রয়েছে মারি, তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে না দাঁতের এবারে একটা ট্রিটমেন্ট দরকার। অবশ্যই প্রপার বেসিক্যালি আমরা তো সবাইকেই বলি যে আমাদের ইন্ডিয়াতে হেলথ ব্যাপারটা নিয়ে একটু নেগলিজেন্সি আছে, তো দাঁত সম্বন্ধে নিয়ে তো আরো বেশি আছে। তো দাঁতের চিকিৎসা বা দাঁত দেখানো খুব যত পর্যন্ত আমাদের প্রবলেম না হয় আমরা তত পর্যন্ত আমরা ডেন্টিস্টের কাছে ভিজিট করি না। যত পর্যন্ত আপনার পেইন হচ্ছে না, আপনার ব্লিডিং হচ্ছে না বা খুব বেশি এই জিনিসগুলো ছাড়া আমরা সাধারণত ডেন্টিস্টকে ভিজিট করি না। কিন্তু আপনি যেটা বললেন, যেটা স্টেইন বা সেন্সিটিভিটি, সেটা একবার ভিজিট করা উচিত। যেটা অনেক সময় হয় যে আমরা ঠান্ডা গরম খেলে, যেটা আপনি বললেন সেন্সিটিভিটি হয়, তো সেক্ষেত্রে আমাদের ডেন্টাল চেক আপ করুন। এসে আমরা দেখবো সেখানে কোনো ক্যালকুলাস আছে কিনা, স্টেইন আছে কিনা, আপনার কি ধরনের দাঁত কিনা, সেটা চেক আপ ছাড়া বলা কোনোদিনই পসিবল নয়। তার জন্য আপনাকে একবার হলেও ভিজিট করতে হবে ডেন্টিস্টকে। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সবাইকে একবার ডেন্টিস্ট ভিজিট করা উচিত। আচ্ছা, এই যে সেন্সিটিভ টুথ আমরা বলছি, এটার কারণ কি? হঠাৎ করে দেখা যাচ্ছে বেশ তিনি ভালোই ছিলেন, কোনো একটা দিন একটা সময় উনি খেয়াল করলেন, বুঝতে পারলেন যে হঠাৎ করে দাঁতটা শিনশিন করে উঠছে, যেটাকে আমরা বলি। অনেক সময় হয় কি আমাদের দাঁতে ক্ষয় দেখা দিতে পারে, অনেক কারণে হতে পারে। ক্যাভিটি হতে পারে, যেমন পোকা লাগা হতে পারে, ঠিক আছে, স্টেইন হতে পারে যেমন ক্যালকুলাস, প্লাক, এগুলো হতে পারে। স্টেইনের জন্য কি সেন্সিটিভিটি আসবে? স্টেইনের জন্য সেন্সিটিভিটি আসতে পারে দীর্ঘদিন যদি আপনি পরিষ্কার না করেন দাঁতটা, ঠিক আছে, যদি ক্লিন যদি না করা হয় তাহলে সেন্সিটিভিটি আসতে পারে। এটা একটা আছে, কজ তো আছে, ঠিক আছে। এইগুলো আমাদেরকে পরিষ্কার রাখতে হবে দাঁতগুলো। সবচেয়ে ভালো হয় যদি একবার ভিজিট করে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, ঠিক আছে। যদি একবার ভিজিট করা যায় ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে, তখন বললে ভালো। সেটা আমরা বলি যে 6 মাস অন্তর অন্তর যাতে দাঁতটা পরিষ্কার রাখা হয়, প্লাক, ক্যালকুলাস এগুলো যেন পরিষ্কার রাখা হয়, এগুলো আমরা বলে থাকি। আর সেন্সিটিভিটির জন্য আমরা অনেক টুথপেস্ট প্রেসক্রাইব করি, এগুলো ইউজ করা যেতে পারে, সেগুলো ইউজ করা যেতে পারে, এগুলো তো আছে। দাঁতের স্টেইন যখন এলো প্রসঙ্গটা, দাঁতের স্টেইনটা কিন্তু বহু মানুষের একটা সমস্যা রয়েছে, কারণ দাঁতটা দেখা যাচ্ছে কারোর একটু ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে,
হয়তো হিস্ট্রি অফ টোব্যাকো, একটা লং টাইম ধরে সে তামাক নিচ্ছেন বা কিছু, সেটাও একটা হতে পারে। কিংবা অন্য কারণেও হতে পারে, হয়তো তামাক নিচ্ছেন না আদতে, এই নারী পুরুষ নির্বিশেষে অনেকেরই এই সমস্যাটা দেখা যায়, দাঁতটা একটা ইয়েলো কালার রয়েছে, ইয়েলোইশ কিংবা ব্ল্যাকিশ একটা কালার রয়েছে। এই স্টেইনগুলো বেসিক্যালি কি কি কারণে হয়? দাঁতটা যদি প্রপার ওয়েতে সবসময় রেগুলার পরিষ্কার রাখেন তাহলেও কি স্টেইনটা আসতে পারে? কারণ কি, এবং যদি একবার স্টেইন এসে যায়, স্টেইনটা রিমুভ করার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, যেটা ইয়েলোইশ, যেটা দাঁত অনেকটা সময় মানুষের ন্যাচারাল টুথ কালারও ইয়েলোইশ হতে পারে। এটা দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে এটা কি ন্যাচারাল ইয়েলোইশ নাকি কোনো খাওয়ার দ্বারা, যেটা আপনি বললেন টোবাকো, তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ফাস্ট ফুড লাইফ এখন লিড করছি, আমরা এত কিছু খাচ্ছি, তো এটার জন্য স্টেইন হতে পারে। এখন স্টেইন হয়ে গেল, সেটাকে আমরা কিভাবে দূর করব? সেটাকে দূর করার জন্য আমরা স্কেলিং করতে পারি। ফার্স্ট অফ অল, স্কেলিং এ একটা জিনিস আমি বলছি, এখানে দুটো ভাগ আছে। আপনি যদি দাঁত পরিষ্কার রাখতে চান, একটা হচ্ছে স্কেলিং হচ্ছে, আর একটা হচ্ছে ব্লিচিং। দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? স্কেলিং এ কি হবে, আপনার স্টেইনটা দূর হবে, আপনার যে প্লাক আছে, মানে যেগুলো আমাদের ভাষায় বলা হয় পাথর, এগুলো দূর হবে, কিন্তু কোনো দাঁতের কালারে কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? যা আপনার ন্যাচারাল টুথ কালার সেটাই থাকবে। কিন্তু ব্লিচিং এর ক্ষেত্রে কি হয়, আমাদের যেমন কোনো অ্যাক্ট্রেস বলুন বা অনেকেই চায় যে আমাদের দাঁতের যা কালার আছে তা থেকে একটু সাদা করব, আমি একটু কালারটা চেঞ্জ করব। ব্লিচিং সেই ক্ষেত্রে কাজে আসে। ব্লিচিং আমাদের যা ন্যাচারাল টুথ কালার আছে তার থেকে হয়তো 1 শেড কি 2 শেড হোয়াইটার করে দেবে। আচ্ছা, বুঝতে পারলেন? কিন্তু ওইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ব্লিচিং যদি আপনি করেন তাহলে ওটা রিফিল হয়, মানে এটা একবার না যে আমি একবার করিয়ে নিলাম তো জিনিসটা আমার পার্মানেন্ট হয়ে গেল, ওটা রিফিল হয়। আর আমরা সাজেস্ট করি পেশেন্টদেরকে যে একটু কফি বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা, তাতে দাঁতে ইয়েলোইশ স্টেইনটা আরো বেশি হয়ে যায়। তো যখনই এইসব ট্রিটমেন্ট করা হবে, তা একটু চেষ্টা করা যে এই জিনিসগুলো, এই ফুড হ্যাবিটস থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। বেসিক্যালি এই যে দাঁতের স্টেইনটাকে কন্ট্রোল করার জন্য কি কি সাজেস্ট করে থাকেন, যে কোন জিনিসগুলো, অবশ্য বললেন কিছুটা, কোল্ড ড্রিঙ্কস বা আরো কিছু, মানে অ্যাভয়েড করবেন, টোটালি স্টপ করবেন তারা, এবং কি ধরনের খাবার খেলে দাঁতের হেলথটা অনেক ভালো থাকবে? দেখুন, স্টপ করা তো ফট করে তো সম্ভব নয়, তো আমি বলবো যে স্মোকিংটা কম করা, যতটা সম্ভব স্মোকিং কম করা, কোল্ড ড্রিঙ্ক জাতীয়, ফাস্টফুড জাতীয় জিনিসগুলো একটু কম করা, দিনে 2 বার করে ব্রাশ করা, মাউথওয়াশ ইউজ করা, ফ্লস করা, এইগুলো আমাদের রুটিনে আনতে হবে। দিনে 2 বার ব্রাশ করাটা রুটিনে আনতেই হবে। আর মাউথওয়াশ আর ফ্লস, এগুলো আমি বারবার বলছি কারণ এগুলো অনেকেই মিস করে যায়, তো এইগুলো করতেই হবে আমাদেরকে। এই যে আমরা বলছি হ্যাঁ, ফ্লসের এই নিডসটা, ফ্লসটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে অ্যাপ্লাই করবে, এর কতটা নিডস আছে, কতটা গুরুত্বপূর্ণ? অনেক সময় কি হয় যে দাঁতে আমরা খাওয়ার পর দাঁতের মাঝখানে খাওয়ারটা ফেসে যাচ্ছে, তো ওটা আমরা কি করছি, কাঠি দিয়ে বা অন্য কিছু দিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করছি। সেটা ফার্স্ট অফ অল করা একদমই উচিত নয়। যখনই এরকম হচ্ছে, আপনি আইদার ব্রাশ দিয়ে করুন, কুলুকুচি দ্বারা এটা পরিষ্কার করুন, আর ফ্লসটা সেখানেই কাজ আসছে। যখন আপনি সকালবেলা ঘুম থেকে ব্রাশিং টেকনিকের মধ্যে ফ্লস ঢুকাচ্ছেন, ফ্লসটা কি করছে, আপনার দুটো দাঁতের মাঝখানে যখন খাবার ফেসে যাচ্ছে সেটাকে ক্লিন করছে ফ্লসটা। বুঝতে পেরেছেন? ফ্লস একটা সুতোর মতো জিনিস হয়, আপনি যে কোনো মেডিসিন শপে গেলেই পেয়ে যাবেন ফ্লস বললেই। তো ফ্লসটা আপনার দুটো দাঁতের মাঝখানে ঢোকা খাবারটাকে ভালো করে ক্লিন করছে। তো যত ক্লিন রাখবেন তত ক্যাভিটিস না হওয়ার চান্সেস বেশি থাকবে, ততটা দাঁতটা হেলদি থাকবে আপনার। মাউথ ওয়াশ ইউজ করা হচ্ছে কেন, যাতে ক্যাভিটি হওয়া থেকে আমরা একটু বাঁচতে পারি। ব্রাশ, তারপরে মাউথ ওয়াশ, দেন ফ্লস। আচ্ছা, মানে এটা ম্যান্ডেটরি, এই তিনটে ম্যান্ডেটরি রেগুলার করা যায় তাহলে দাঁতের ওরাল হেলথটা অনেকটাই বেটার থাকবে। এখন এটা মানে ভীষণ কমন একটা সমস্যা এসে গেছে। আর একটা যেটা ভীষণ ভাইটাল, সেটা অনেকের দাঁতের শেপ নানা রকম থাকে, এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন তারা একটা ক্লিপ ইউজ করছেন দাঁতে। তো এবং ক্লিপ ইউজ করছেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কতদিন স্টে করছে সেটা। এবং এই যে ক্লিপটা ইউজ করছেন একটা দীর্ঘ সময় ধরে, এর ফলে আদৌ কি দাঁতের মানে এটা কি দাঁতের জন্য হেলদি? দেখুন, ক্লিপ বলছে এটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলা হয়, ঠিক আছে, ব্রেসিস বলা হয়। আপনি যেটা বলতে চাইছেন ওটা হচ্ছে ব্রেসিস। যাদের দাঁত এবড়ো খেবড়ো আছে, সেই পে নেই, তো আমাদের তাদের ক্ষেত্রে ইউজ করতেই হয়। যদি দাঁতকে অ্যালাইনমেন্টে আনতে হয় তাহলে এটা করতে হয়, এটাতে কোনো খারাপ কিছুই নয়, এটা একটা জাস্ট একটা ট্রিটমেন্ট প্রসিডিওর। তো সেটার জন্য দাঁতের নষ্ট হওয়ার কোনো কিছু ব্যাপার নয়। এখন তো অনেক অত্যাধুনিক টেকনোলজি চলে এসছে, যদি কাউকে ক্লিপ করতে না চায় সে অ্যালাইনার্সে যেতে পারে, সেগুলো ক্লিয়ার অ্যালাইনার্স বলে। এখন অনেক ট্রিটমেন্ট চলে এসছে, সেগুলো নিয়ে এখন টেনশন, অনেকেই যেতে চায় না ক্লিপে অনেকটাই প্রবলেম হয়, দেখতে ভালো লাগে না, খেতে অনেকটা রেস্ট্রিকশন চলে আসে। কিন্তু আমরা এটা কেস টু কেস ভ্যারি করে, যেখানে আমাদেরকে ব্রেসিসই দিতে হবে সেখানে আমাদের ব্রেসিসই দিতে হবে, আর যেখানে আমরা
জায়গা আছে যেখানে আমার ব্রেসিস ছাড়াও আমি অ্যালাইনার্স ইউজ করতে পারবো, ক্লিয়ার অ্যালাইনার্স, এখন সবাই হয়তো কম বেশি জানে, তো এইগুলো ইউজ করা যেতে পারে। তাতে কোনো ক্ষতি কিছুই নয়, কারণ এগুলো ট্রিটমেন্ট, সবই এগুলো দাঁতের ট্রিটমেন্ট, তার জন্য দাঁতে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার এই যে অনেক মানুষের যে দেখা যায় বেশিরভাগটা, কিছু বাচ্চা আছে কিন্তু কিছু বড়দেরও হঠাৎ করে একটা মাড়ি ফুলে গেল, দাঁতের মাড়ি ফুলে গেছে কিনা প্রচন্ড পেইন, এবার দেখা যাচ্ছে যে একটা ক্যাভিটি রয়েছে, এই যে প্রবলেমগুলো বেসিক্যালি হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতটা তুলে ফেলতে বলা হয়, দেখা যাচ্ছে যে সাজেস্ট করছেন একজন ডক্টর দাঁত তুলে ফেলো। অনেকের কিন্তু নানা রকম মত আছে, অনেকে মনে করেন যে দাঁত যে তুলে ফেলা হলো এটার থেকে অনেক বেশি ভালো হয় যদি দাঁতটাকে ফিল করে দেওয়া যায়। আচ্ছা, তো দাঁতে পোকা লাগা, মাড়ি ফুলে যাওয়া, ফার্স্ট অফ অল সেটা আমরা ডায়াগনোসিস করব যে সেখানে কি ফিলিং দিয়ে হবে নাকি আরসিডি ট্রিটমেন্ট যাবে। অনেক সময় পেশেন্ট এই অবস্থায় আসে যেখানে আর আরসিডি বা ফিলিং কিছুই হয় না, তখন আমাদেরকে বলতেই হয় যে দাঁতটা তুলে ফেলা, লাস্ট উপায় হচ্ছে তুলে ফেলা। কিন্তু তার আগে আমরা এক্সরে করে দেখবো, যদি সেই দাঁতটাকে রাখা যায় তো আমি সাজেস্ট করবো সবসময় দাঁতটাকে রেখে ট্রিটমেন্ট করা, দাঁত তুলে দেওয়া হচ্ছে আমাদের লাস্ট উপায়। আচ্ছা, এই যে প্রবলেমগুলো ফেস করছে আজকের সময় দাঁড়িয়ে মানুষের, অনেকে নিজেদের শেপটাকে খুব সুন্দর দেখতে চাইছেন দাঁতে, এখন তো সবকিছুই পসিবল হচ্ছে, স্কিন, হেয়ার এবং ওভারঅল একটা শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকম প্রবলেম হলে সেটা অনেকটাই দেখা যাচ্ছে বর্তমান যেভাবে চিকিৎসা ব্যবস্থা উন্নত চেঞ্জ করা সম্ভব। দাঁতের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন মানুষ চাইছেন একটা সুন্দর শেপ দিতে, নানা রকম শেপ রয়েছে দাঁতের, সেটা কতটা পসিবল আজকের সময় দাঁড়িয়ে? ওটাকে স্মাইল ডিজাইনিং এ চলে যাচ্ছে, তো এখন অনেক ভাবেই আমরা সেটাকে করতে পারি। একটা হচ্ছে আপনার অর্থ যেটা ক্লিপ বলেছেন, আর একটা হচ্ছে ভিনিয়ার্স ক্যাপিং সিস্টেম করা যায়, যে অনেকেই আছে যে আমার দাঁতটাকে আমি আরেকটু সুন্দর করতে, অনেকের আছে মাঝখানে ফাঁকা আছে, দাঁতের মাঝখানে দু দাঁতের মাঝখানে ফাঁকা আছে, সেখানে আমরা ক্রাউন দিতে পারি, ভিনিয়ার্স দিতে পারি, এগুলো খুবই ইজি আর খুব মানে কোনো পেইনফুল প্রসিডিওর নয়, পেইনলেস প্রসিডিওর, বেশি টাইমও লাগে না, উইদিন আ উইকের মধ্যে হয়ে যায়, অনেক সময় দুদিনের মধ্যেও হয়ে যায়, সেটা ডিপেন্ড করে যে কে কতটা তাড়াতাড়ি বা কিরকম স্মাইল ডিজাইনিং ও চাইছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা করতে পারি। দাঁতের মাঝে কিন্তু ফাঁকা থাকে বেশিরভাগ মানুষের, হ্যাঁ, ওটা মিডল্যান্ড ডায়াস্টিমা বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কি এই মানে ক্লিপিং সিস্টেমটাই নাকি অন্য কোনো সিস্টেমও রয়েছে? অবশ্যই ক্লিপিং সিস্টেম তো আছে, এটা আমাদের পুরনো সিস্টেম, ক্লিপিং সিস্টেমটা বহুত আগে থেকে চলে আসছে, ওটা তো বেস্ট, কারণ ওতে কি হয় ন্যাচারাল দাঁতটাকে প্রিজার্ভ করে আমরা জিনিসটাকে কাছাকাছি আনতে পারি। আচ্ছা, যে ভিনিয়ার্স যেগুলো বলছি আমি বা ক্যাপ বলছি, সেখানে আমাদের দাঁতটাকে একটু হলে রিডিউস করতে হয়, কিন্তু অনেকেই পেশেন্ট বলে যে আমি ক্লিপিং এ যাব না, আমার কাছে এত টাইম নেই যে আমি ক্লিপিং এ 1 বছর ধরে এই ট্রিটমেন্ট করব, আমার তাড়াতাড়ি চাই বা আমার কুইক রেজাল্ট চাই, তো তাদের ক্ষেত্রে আমরা ভিনিয়ার্স বা ক্যাপ ইউজ করতেই পারি। এটা ডিপেন্ড করছে ম্যান টু ম্যান, আমি বারবার বলছি যে পেশেন্ট এসে আমার কাছ থেকে কি চাইছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান সেইভাবেই বানাই। সব থেকে সমস্যা হয় বড়দের থেকে যদি বেরিয়ে আসি আমরা একটু বাচ্চাদের দিকে, কারণ বাচ্চারা তারা কিন্তু নিজেদের প্রবলেমগুলো সেভাবে এক্সপ্লেইন করতে পারে না। দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব দেখা যায় যে তাদের দাঁতে হয়তো ক্যাভিটি রয়েছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সেটাকে সাধারণত কিভাবে ম্যানেজ করে থাকেন? দেখুন, দাঁতে বাচ্চাদের ক্ষেত্রে আমার পেশেন্টরা এসে বলে বাচ্চাদের যে ও তো কিছু বলতে পারে না, ও এখন যখন দেখলাম তখন দেখলাম দাঁতটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো সবসময় প্যারেন্টসদেরকে আমি বলছি যে আপনার বাচ্চাকে যখনই রাতে ঘুমানো যাওয়ার আগে ব্রাশ করাতে হবে, আর ঘুমোতে যাওয়ার সময় আর মিষ্টি জাতীয় কোনো জিনিস ওকে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর যারা ব্রেস্ট ফিডিং করছেন তারা প্লিজ দয়া করে একটা কটনের কাপড় রাখুন আপনার আঙুলে, যখনই আপনি রাতের বেলা করছেন একটু পরিষ্কার, দাঁতগুলোকে একটু যেন পরিষ্কার করে নেওয়া হয়, ক্লিন করে রাখা হয়, যাতে ফিউচারে যাতে ক্যাভিটি না হয়। আর যদি ক্যাভিটি হয়েও যায়, অনেক প্যারেন্টসরা আছেন যারা হয়ে গেছে এখন কি করবো ম্যাডাম, তো ওদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডেন্টিস্টদেরকে ভিজিট করুন, আরসিডি করে বা আমরা ফিলিং করে দাঁতগুলোকে রাখতে পারি, অনেক ক্ষেত্রেই রাখা যায়, যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করলে সেটা দাঁতটাকে আমরা ভালো করে রাখতে পারবো। আর যত লেটে আসা হবে তাহলে আমাদের কাছে কোনো উপায় থাকবে না, পেরেন্টসদের কাছে উপায় থাকবে না, আমাদের দাঁত তুলে দিতে হবে। এটা খুব স্বাভাবিক, যে কোনো প্রবলেম সদ্য শুরু হচ্ছে সেক্ষেত্রে যেটা মেনটেন করা, যেটা সমস্যা সমাধান যতটা পসিবল, যত ডিলে হবে প্রসেসটা আরো খারাপ দিকে যাবে, তো ন্যাচারালি সেটাকে কিন্তু আবার প্রিজার্ভ করতে, ঠিকঠাক করতে অনেক সময় লাগবে, অনেক সময় হাতের বাইরে বেরিয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করেও রাখতে পারি, ওটাতে কি হয় ক্যাভিটিটা কম হয়, কারণ বাচ্চাদেরকে আমার সবসময় আটকানো পসিবল হয় না, প্যারেন্টসদের ক্ষেত্রেও যে এটা তুমি খাবে না ওটা খাবে না বলা
তো একবার যদি ডেন্টিস্টদেরকে ভিজিট করে ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করে রাখা যায় তাহলে ক্যাভিটি থেকে অনেকটাই বাঁচানো যায়। সবার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা মানে চাহিদার জায়গা যে তার দাঁতটা হেলদি থাকবে। তো ন্যাচারালি দেখা যাচ্ছে জিঞ্জিভাইটিস রয়েছে, ডিকেড রয়েছে, তো এই প্রবলেমগুলো হচ্ছে। তো বেসিক্যালি এই কারণগুলো কি কি থাকে? বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে সেম জিনিস আমি বলবো, যখনই কোনো সুগারি আইটেম খাচ্ছেন বা স্টিকি আইটেম খাচ্ছেন সঙ্গে সঙ্গে দাঁত কুলুকুচি করা, যাতে ওই খাবারটা আপনার দাঁতের মধ্যে আটকে না থাকে, ওটাকে ক্লিন করে নেওয়া সঙ্গে সঙ্গে। তাতে কি হবে, আপনার জিঞ্জাইভাটাও হেলদি থাকবে, আপনার দাঁতটা ক্যাভিটি থেকে মুক্তি হবে। আর দুবার, আমি খালি বাচ্চাদের ক্ষেত্রেও বলছি না, বড়দের ক্ষেত্রেও বলছি, দিনে 2 বার ব্রাশ করাটা খুবই জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ঘুমোতে যাওয়াটা খুবই জরুরি। যতবার আপনি ক্লিন রাখবেন, আপনার দাঁত যত ক্লিন রাখবেন ততটাই আপনার ভালো থাকবে। দাঁত ক্লিনের ক্ষেত্রে পেস্টের যে পেস্টটা ইউজ করুন, দাঁতের মাজন যেটা আমরা যেটা বলছি, যেটা ইউজ করছে, যেটা দিয়ে ক্লিন করছে, সেটা বেসিক্যালি কি ধরনের মানে হওয়া উচিত একটা হেলদি দাঁতের জন্য? এখন নানা রকম প্রোডাক্টস কিন্তু মার্কেটে রয়েছে এবং প্রত্যেকেই অ্যাড করছেন যে এটা ভালো, এবং মানুষ তাতে দেখা যাচ্ছে যে তারা বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি প্রকৃত কোন প্রোডাক্টটা তাদের জন্য বেস্ট। সেক্ষেত্রে কি সাজেস্ট করবেন? দেখুন, টুথপেস্ট আপনি যে কোনো নর্মাল টুথপেস্ট ইউজ করতে পারেন, যাদের হেলদি আছে তাদের কোনো অসুবিধা নেই, যে কোনো টুথপেস্ট আপনি ইউজ করতে পারেন। যাতে ফ্লোরাইড বেশি থাকে ওগুলো একটু দেখে শুনে ইউজ করতে হবে, যাতে আমাদের ক্যাভিটিটা প্রিভেন্ট করে ওগুলোতে। আর যাদের আপনি যেটা বললেন ঠান্ডা গরম খেলে যাদের দাঁতে শিরশির করছে, তাদের ক্ষেত্রে আমাদের সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করতে হয়। তো সেগুলো অনেকেই এখন মার্কেটে আছে, যে ডেন্টিস্ট যা প্রেসক্রাইব করে, বা আপনারা টিভিতেও দেখতে পাচ্ছেন এখন অনেক কিছুই সেন্সিটিভিটির উপর অনেক টুথপেস্টই বেরিয়েছে, তো সেগুলো ইউজ করা যেতে পারে। না হলে যদি কোনো সমস্যা না থাকে নর্মাল যে কোনো টুথপেস্ট ইউজ করুন, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, এবার প্রত্যেকটা মানুষ, আমরা এটা মানুষের হিউম্যান নেচার, যখন দেখা যাচ্ছে কোনো প্রবলেম হতে হতে অনেকদিন ধরে হয়তো একটু ব্যথা হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, তখন তারা ডাক্তারের কাছে আদৌ যাচ্ছে না, যাওয়ার কথা ভাবছেনই না। যখন প্রবলেমটা অনেক বেশি ক্রনিক ফেজে চলে যাচ্ছে, তখন তারা আর সহ্য করতে পারছে না, এতটাই পেইন হচ্ছে, এতটাই সোয়েলিং হচ্ছে এবং বেশ কিছু চেঞ্জেস তারা দেখতে পাচ্ছে, তখন তারা ডাক্তারের কাছে যাচ্ছে। বেসিক্যালি একটা দাঁত খারাপ দিকে যাচ্ছে, তো মানুষ কি করে বুঝবেন কি কি সিমটম নিয়ে সাধারণত আসে, তখন তাকে ডক্টরের কাছে যাওয়া উচিত? তাহলে হয়তো তার একেবারে ডিটোরিয়েট কন্ডিশন করার থেকে অনেকটাই সেভ করতে পারবেন নিজের দাঁতের অবস্থাটা। এটা আমি সবাইকেই বলবো, যে দাঁতে কোনো ধরনের চেঞ্জেস, কোনো কালার, ছোট্ট পিন পয়েন্টেও যে চেঞ্জেস দেখতে পাচ্ছেন কালারে, ক্যাভিটি কিন্তু সেখান থেকে স্টার্ট হয়ে যায়। আর আমরা যেহেতু বলি যে 6 মাস অন্তর অন্তর, অনেক সময় কি হয় যে এই চেঞ্জেস গুলো দেখাও যায় না, কিন্তু ভেতরে ভেতরে ড্যামেজ হতে শুরু করে দেয়। তার জন্য আমি সবসময় বলি যে 6 মাস অন্তর অন্তর একটা অ্যাটলিস্ট ডেন্টাল ভিজিট করাটা খুবই জরুরি, যাতে আমার দাঁতটা হেলদি আছে কিনা সেটা দেখা। সপ্তাহে একদিন? সপ্তাহে না, 6 মাস অন্তর। 6 মাস অন্তর অন্তর যদি করা যায় তাহলে খুবই ভালো হয়। মানে এটা কি 6 মাস অন্তর কারা ভিজিট করবেন বেসিক্যালি? এটা কি এজ লিমিটেশন আছে কোনো, না যে কোনো মানুষের দাঁতটা যখনই মনে হচ্ছে এটা খারাপ দিকে যাচ্ছে, যখনই আপনার খারাপ দিকে মনে হচ্ছে তখন তো ভিজিট করবেনই। নর্মালিও আপনি এভরি 6 মান্থ লেটার আপনি করতেই পারেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বয়সের ক্ষেত্রে বলছি আমি, বাচ্চাদের বলুন বয়স্ক বলুন, সবার ক্ষেত্রেই 6 মাস অন্তর অন্তর একটা ডেন্টাল চেক আপ করাটা খুবই জরুরি। আমরা সবসময় বলে থাকি প্রিভেনশন বেটার দেন কিওর। তো প্রিভেনশন কোন স্টেজ থেকে প্রিভেনশনটা, মানে দাঁতের জন্য কি কি এই যে সমস্যা, যাবতীয় যা কিছু সমস্যা, এক তো শেপ, যেটা হচ্ছে যেটা কি এখানে কোনো প্রিভেনশন নয়, এটা তার শেপ এসছে, সে একটা কসমেটিক ভ্যালুর জন্য তার দাঁতটাকে শেপে আনতে চাইছেন, তার দাঁতটার যে কালারটা চেঞ্জ হয়ে গেছে সেটাকে আবার ঠিকঠাক করতে চাইছেন, এটা খুব কমন একটা ফ্যাক্ট, সেটা তার হাতে নেই। কিন্তু একটা ওরাল হাইজিন মেনটেন করতে গেলে এবং এই যে ডিকে, জিঞ্জিভাইটিস বিষয়গুলো থেকে, ক্যাভিটি হচ্ছে বিষয়গুলো থেকে প্রোটেক্ট করতে গেলে সাধারণত আমরা যে বলছি প্রিভেনশন, কি কি স্টেপ নেবেন একটি মানুষ দৈনন্দিন জীবনে? দেখুন, যেগুলো ডিকেড হয়ে যাচ্ছে, ডিকেডটা কি হচ্ছে, যেটা ক্যাভিটিটাই লাস্ট স্টেজ যেটাকে বলে আমরা যদি প্রিভেনশন কি, যখনই দাঁতের মধ্যে কোনো ধরনের কালো জিনিস দেখতে পাচ্ছেন, সেটা যদি আপনি সঙ্গে সঙ্গে ডেন্টিস্টকে ভিজিট করেন, তাহলে আমরা এক্সরে করে দেখতে পারবো। সেটাকে যদি আমরা ফিলিং করে দিতে পারি তাহলে ওটা ডিকেডের জায়গায় যাবেই না ফার্স্ট অফ অল। আচ্ছা, তো আমরা ফিলিং করতে পারি, আর ফিলিং থেকেও যদি একটু এক ধাপ এগিয়ে গেল তখন আমরা আরসিটি করতে পারি, ওখানে ক্যাপ লাগাতে পারি, তো ডিকেডের জায়গায় যাবেই না। ফার্স্ট অফ অল ডিকেড কখন হয়ে যাচ্ছে, দাঁতটা যখন শেষ অবস্থায় হয়েছে, আর কিছু নেই, ওখানে আমাদের দাঁত তোলা ছাড়া তো আর কিছু রাস্তা থাকবে না। তো সেখানে এখন এত নতুন নতুন টেকনোলজি এসে গেছে যে দাঁত তুলেও আমরা দাঁত সেখানে বসাতে পারবো, তাকে ইমপ্লান্ট বলে, ঠিক আছে? তো সেটা নিয়েও কোনো অসুবিধা নেই।
সেটা যদি হয়ে যাচ্ছে তো সেটা তারপরে স্টেপগুলো হচ্ছে ইমপ্লান্ট করে সেখানে দাঁত দেওয়া যেতে পারে। এই যে ইমপ্ল্যান্টের কথা বললেন টিথের, এবং বহু মানুষ আজকের সময় দাঁড়িয়ে কিন্তু করাচ্ছেন। হ্যাঁ, ইমপ্ল্যান্ট। এবার এই বিষয়টা একটা জানার বিষয় যে একটা নতুন দেখা যাচ্ছে যে তার দাঁতটা নেই অলরেডি, সেখানে একটা নতুন একটা ইমপ্ল্যান্ট হচ্ছে কিছু, সেটা নিয়ে তিনি খাচ্ছেন, সেটা নিয়ে তিনি রেগুলার লাইফ লিড করছেন। এটা অ্যাকচুয়ালি কতদিন এভাবে তিনি চলতে পারেন? কত মাস, বছর, এরকম কোনো রেস্ট্রিকশন পিরিয়ড আছে যে এতদিন পর পর একটা চেক আপ করতে হবে বা এরকম কিছু আছে? এটা তো আছে। আর ইমপ্ল্যান্টটা আমাদের করার আগে অনেক কিছুই প্রসিডিউর নিতে হয়। ওর এজ সম্বন্ধে জানতে হয়, ওর বোন কিরকম আছে, সেই ইমপ্ল্যান্টটা নিতে পারবে কি না পারবে না সেটা আমাদের দেখাটা খুবই জরুরি। যদি আপনি এখন একটা অল্প বয়সের ছেলে মেয়েকে করেন যদি ইমপ্ল্যান্ট, সেটা তো অনেক দিনই চলে যাবে। কিন্তু সেই জিনিসটা যদি আপনি একটা এইজেড পেশেন্টের ক্ষেত্রে যদি করি আমরা, তাহলে সেটার ক্ষেত্রে চেক আপ তো খুবই দরকার। কারণ বোন ওর অলরেডি মানে কম আছে অবস্থা, মানে এইজের সাথে সাথে আমার বোনগুলো লুজ হতে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা এইজেড পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ইমপ্লান্ট ইউজ করছি, তো তাদের ক্ষেত্রে চেক আপটা তো মাস্ট। বাট ওটা চলে যাবে, কোনো অসুবিধে কিছু নেই। আমাদেরকে আগে দেখতে হবে, আমরা ইমপ্লান্ট করার আগে আমরা দেখে নিই যে বোনের কিরকম পজিশন আছে, আমরা আদৌ কি ইমপ্লান্ট করতে পারবো কি পারবো না। যদি হয় দেন তো প্রিভেনশন তো ভালোই করতে হবে, মানে যত ভালোই নিতে হবে। একটা দেখা গেল মিডল এজে কেউ একজন ইমপ্ল্যান্ট ইউজ করছেন, একবার ইমপ্ল্যান্ট করার হয়ে যাওয়ার পর কতদিন পর পর বেসিক্যালি ফলো আপের ডেট দিয়ে থাকেন আপনারা? সাধারণত আমরা বলে থাকি যে কোনো অসুবিধা না হলে দেখানো দরকার নেই, কিন্তু যদি কোনো ধরনের ইমপ্ল্যান্টে কোনো অসুবিধা হচ্ছেন, ওনার কোনো সমস্যা হচ্ছেন, তাহলে যে কোনো সময় ভিজিট করতে পারেন ওনার ডেন্টিস্টকে উনি। সেক্ষেত্রে খরচ কিরকম পড়ে সাধারণত? ইমপ্লান্টের খরচ ডিপেন্ড করছে যে কোন জায়গায় কিরকম, সেই রকম ভাবে বলা যে কিরকম প্রাইস। ইমপ্লান্ট দেখুন স্টার্ট হয়ে যাচ্ছে, একটা স্ক্রুয়ের কথাই বলছি আমি, স্টার্ট হয়ে যাচ্ছে পুরো ক্রাউন ফাউন্ড দিয়ে মিনিমাম আমি বলছি 25,000 তো স্টার্ট একটা। সেখানে যদি কেউ যদি অনেকগুলো দাঁত ইমপ্লান্ট করতে হয় সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়, সেই অনুযায়ী আমরা প্ল্যান করে দিই। এটা বলে দেওয়ার এই কারণ যারা ওপারে দর্শক বন্ধু রয়েছেন প্রত্যেকে কিন্তু চান নিজেরা সচেতন, নিজেদের দাঁতগুলোকে ভালো রাখবেন। হয়তো দেখা গেছে একটা ডিটোরিয়েট করে গেছে, কিন্তু তাদের কাছে এই কোয়ারিজ গুলো বেসিক্যালি থাকে। তো যদি একটা মিনিমাম আইডিয়া তারা পেয়ে যান, তাহলে তারা একটা কিছু নতুন করে ভাবতে পারে, তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের স্মুথ হয় পথটা। এবং এটা বেসিক্যালি অ্যাওয়ারনেস, আমাদের এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম টোটালি। তাই আপনাদের জন্য বলবো যারা ওপারে রয়েছে, দেখুন আমরা বেসিক্যালি কি হয়, যেটা বাইরে থেকে দেখা যায় সেটাকে আমরা ক্লিন রাখবো, সেটাকে সুন্দর রাখবো, সুস্থ রাখবো, এটা আমাদের খুব কমন একটা ক্যারেক্টার, যে এটাকে আমরা সব রকম ভাবে চিন্তা ভাবনা করে ভালো রাখার কথা ভাবি। কিন্তু বেসিক্যালি যদি ওরাল হাইজিনটা মেনটেন না হচ্ছে, ইন্টেস্টিনাল সিস্টেম ডিস্টার্ব হচ্ছে, নানা রকম কমপ্লিকেশনস প্রবলেম কিন্তু আসতে পারে। তাই কি প্রয়োজন না, দাঁতটাকে সুস্থ রাখতে হবে, ওরাল হাইজিনটাকে মেনটেন করতে হবে। আর দাঁত যদি ভালো রাখতে পারেন আপনারা, দাঁত দিয়ে একটা মানুষ চিবিয়ে খাচ্ছেন, খাবার খাচ্ছেন, সব কিছু ঠিক আছে। যখন প্রবলেম কখন ক্রিয়েট হচ্ছে, যখন দেখছেন যে প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে, মুখ থেকে একটা ব্যাড স্মেল আসছে, কিংবা দাঁতের গোড়া ফুলে গেছে, সেখান থেকে পাস ফর্ম হচ্ছে, ব্লাড বেরোচ্ছে, সেই সিচুয়েশনে ডক্টরের কাছে যাচ্ছেন। তার থেকে অনেক বেশি ভালো হয়, ডক্টরের কথায় কিন্তু আজকে উঠে এলো, সব রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু যদি আর্লি ডিটেকশন হয় তাহলেই পসিবল আপনার দাঁতটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া বা অনেকটাই আপনাকে ভালো রাখা, সুস্থ করে তোলা। সেটার দিকে অবশ্যই ধ্যান দিতেই হবে। আমাদের এই অনুষ্ঠানগুলো করার একটাই উদ্দেশ্য, টোটালি দেখা যাচ্ছে আপনাদের এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনারা আগে থেকে যেগুলো জানতে পারছেন, সেটাকে কি কন্ডিশনে গেলে অনেক বেশি খারাপ বলবো এবং কোন কন্ডিশন থেকে আপনি স্টেপ নিতে পারবেন যাতে আর আপনার কন্ডিশনটা ডিটোরিয়েট না করে, কিংবা আপনি ইমপ্রুভ করতে পারেন সেই সিচুয়েশন থেকে, সেগুলো একটু বুঝে নেওয়া, চিনে নেওয়া। এবং সবসময় একজন এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করবেন যে বিষয়টা নিয়ে ভালোভাবে জানে। আপনারা যারা ওপারে রয়েছেন, যাদের মনে হচ্ছে যে ডক্টরের কাছে আসতে চান, ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান, আপনার দাঁতের কোনো রকম প্রবলেম রয়েছে, টিভি স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে যে ডক্টর কোথায় কোথায় কবে চেম্বার করছে, সেটা আপনার পক্ষে অনেক সুবিধে হবে সঠিক সময়ে এসে একটা চেক আপ করিয়ে নেওয়া। ডক্টর, দাঁতের যখন একটা হেলদি চেক আপ ইন জেনারেল, হয়তো কোনো মানুষের এখন কিন্তু অনেকে অনেক সচেতন, এবং কিছু মানুষ হয়তো অতটা সচেতন নন, কিন্তু ইন জেনারেল সবার জন্য 6 মান্থ একটা বললেন চেক আপের প্রয়োজন। কিন্তু এছাড়া
এছাড়া কি কোনো সাজেস্ট করবেন যাদের কন্ডিশন অলরেডি অনেকটা ডিটোরিয়েট করে গেছে, আন্ডার চেক আপ রয়েছেন কতদিন পর পর? কারণ আমরা যখন কি হয়, এটাও একটা হিউম্যান নেচার, একটু বেটার থাকেন, একটু বেটার ফিল করছেন, একবার একটা ট্রিটমেন্ট নিয়ে এলেন, ডক্টর নেক্সট টাইম ভিজিটের কথা বললেন কিন্তু তিনি স্কিপ করে গেলেন কারণ কন্ডিশনটা অনেক বেটার আছে। জেনারেলি কতদিন পর পর দরকার একটা চেক আপ করা? দেখুন, যদি কি ট্রিটমেন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। আজকে যদি আমরা ব্লিচিং করছি তো ওনাকে তো আবার রিফিল করাতেই হবে। ওটা আমরা জেনারেলি বলি ওনার ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে যে আপনি এতদিন। ব্লিচিং কোনটাকে বলছি? ব্লিচিং হচ্ছে আপনার টুথ হোয়াইটনিং যাকে বলা হয়, যেটা আপনার ইয়েলোইশ দাঁত দেখতে পাচ্ছেন, কারো কোনো এমনি কোনো সমস্যা নেই, কোনো প্লাক নেই, ক্যালকুলাস নেই, কিচ্ছু নেই, ওরা জাস্ট চাইছে যে আমার দাঁতের কালারটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি এই 1 শেড কি 2 শেড আমি একটু হোয়াইট করতে চাইছি, তো ওদের ক্ষেত্রে আমরা ব্লিচিং করি। ঠিক আছে, কেমিক্যাল ট্রিটমেন্ট হয়, ওটা এক ধরনের কেমিক্যাল ইউজ করে লাইট কিউর করে আমরা ওটা আপনাকে যেটা বললাম যে 2 টোন সাদা করা যায়। কিন্তু কারো যেমন চাই একদম ফিল্ম স্টারদের মতো একদম সুন্দর স্মাইল চাই, তাদের ক্ষেত্রে আমরা ভিনিয়ার্স, কারণ সেখানে ভিনিয়ার্সে কি করতে পারবো আমরা ওদের পছন্দ মতো শেডটা আমরা ওদেরকে দিতে পারবো। আচ্ছা, কিন্তু ব্লিচিং এ এমন নয় যে আমি ওদের পছন্দ মতো, আপনার যা ন্যাচারাল টুথ কালার আছে তা থেকে 2 শেড সাদা হতে পারে। কিন্তু ভিনিয়ার্স এর ক্ষেত্রে আপনি যে সেটটা চাইবেন, যে আমি একদম মিল্কি হোয়াইট টুথ চাইছি, সেটাও আমরা দিতে পারবো। সেটা হচ্ছে ভিনিয়ার্স চলে যাচ্ছে, ক্রাউনস চলে যাচ্ছে সেখানের ক্ষেত্রে। আমরা জানি যে দাঁতের প্রোটেকশনের জন্য এনামেল খুব মানে ভাইটাল। আমরা সবসময় বলি এই এনামেল, দাঁতের এনামেলটা যাতে ক্ষয় না হয় এবং সেটাকে যাতে হেলদি রাখা যায়, তার জন্য কি কি করবেন একটি মানুষ? দেখুন, অনেকের ক্ষেত্রে ব্রাশিং টেকনিকটাও জানা খুবই দরকার। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। অনেক মানুষ অনেক মানে ব্রাশিং টেকনিকটাই ঠিকঠাক ভাবে জানেন না। অনেক আমার বয়স্ক পেশেন্টরা এসে বলে যে আমি তো রোজ ব্রাশ করছি, খুব ভালোভাবে ব্রাশ করছি। আমি বলছি কিভাবে ব্রাশ করছেন আপনি, আর কি ব্রাশ ইউজ করছেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা যে কি ব্রাশ ইউজ হচ্ছে। এখন মানুষ ভাবে যে শক্ত ব্রাশ মানে ইউজ করলে আমার সব দাঁতের নোংরা সব চলে যাচ্ছে, একদম ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা একদমই না। ব্রাশেলটা আপনার একদম সফট ইউজ করতে হবে, টেকনিকটা ঠিক জানতে হবে, আপনি কিভাবে মানে ব্রাশ মানে দাঁতটা ব্রাশ করছেন। তো আমরা সবসময় আমাদের ক্লিনিকে আসলে আমরা পেশেন্টদেরকে আমরা বা বিভিন্ন ক্যাম্পে গেলে আমরা টেকনিকগুলোকে আমরা বোঝাতে বা শেখাতে চেষ্টা করি। তো এখানে আপাতত আমার কাছে কিছু নেই দেখানোর জন্য। আমি সবসময় বলবো যে সফট ব্রাশেল ইউজ করা, রাউন্ড মোশনেই ইউজ করা, ঠিক আছে? আর টাইম নিয়ে, এরকম নয় যে তাড়াহুড়ো। অনেকে আছে খুব তাড়াহুড়ো ব্রাশ করছেন, ওখান থেকে গাম ব্লিডিং হচ্ছে, যে আমি ব্রাশ করতে গিয়ে সকালবেলা ডক্টর আমি যখন ব্রাশ করছি আমার ব্লিডিং হচ্ছে। তো এইগুলো যখন মানুষ এত শক্ত ব্রাশ ইউজ করে বা এত তাড়াহুড়োর মধ্যে করে, তাদের ক্ষেত্রে কি হবে, ওরা জিঞ্জাইভাটাকে রাপচার করছে, আর কিছুই নয়। তো যখনই ব্রাশ করবেন একটু টাইম নিয়ে সফট ব্রাশেল ইউজ করুন, ভালো হবে। একদম তাই। আজকে আমরা বলবো যে দেখুন, যেটা আমাদের হাতে নেই সেটা হাতে নেই, কিন্তু যেটা হাতে আছে কি না, যখনই কোনো প্রবলেম আমরা ফিল করছি অ্যাটলিস্ট সঠিক সময় একজন ডক্টরের কাছে আমাদের পৌঁছে যেতেই হবে। সেটা শরীরের অন্য কোনো উপসর্গ থাক কিংবা দাঁতের হেলথ কন্ডিশনের কথা ভেবে হোক, আমরা সুস্থ থাকতে চাই, সুন্দর থাকতে চাই এবং একটা সুন্দরভাবে লাইফ লিড করতে চাই, প্রত্যেকেরই কাম্য। এটা খুব সুন্দর একটা স্মাইলের সাথে অনেক কিছু পসিবল, তাই দাঁতের হেলথটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তার জন্য দরকার আছে একজন এক্সপার্টের। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করে নিন, ডক্টর কোথায় কোথায় চেম্বার করছে, অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। তবে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, হাতে একেবারে সময় নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।